আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কৃষি ও পরিবেশ এই অধ্যায়ের তৃতীয় সেশন আলোচনা করব। একটি প্রাকৃতিক সিস্টেমের সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা কিভাবে নির্ধারিত হয়। কৃষিকাজের ক্ষেত্রে যেমন আমরা বাছাই করা সজীব উপাদান বা উচ্চ ফলনশীল উদ্ভিদকে বাঁচিয়ে রাখি এবং সংখ্যার বৃদ্ধি করি, প্রাকৃতিক সিস্টেমে এই সংখ্যাটা কিভাবে নির্ধারিত হয়। কোন প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদানের বণ্টন কিরকম হয়, এই সেশনে চলো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। দলে বসে অনুসন্ধানী পাঠ বই থেকে পপুলেশন ইকোলজি অংশটুকু পড়ে নাও। দলের সদস্যদের সাথে আলোচনা করে প্রশ্নগুলোর উত্তর নিচে লিখে রাখো। প্রথম প্রশ্নটা দেখো, বলা আছে একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা কিভাবে নির্ধারিত হয়। তো চলো আমরা এই কোশ্চেনের আনসারটা করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো, যারা পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, প্রশ্নটা আমরা এখানে লিখে রেখেছি, জাস্ট তোমার সমাধানগুলো লিখে নিবা ছকের মধ্যে। একটি প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের পপুলেশন বা জনসংখ্যা নির্ধারিত হয় চারটি বিষয়ের উপর। 1 নম্বর, জীবটি কত তাড়াতাড়ি সন্তান জন্ম দেওয়ার উপযোগী হতে পারে। 2 নম্বর, কত দ্রুত জীবটি পরবর্তী বংশধর জন্ম দিতে পারে। 3 নম্বর, কত বেশি সংখ্যকবার বংশধর জন্ম দিতে পারে। 4 নম্বর, প্রতিবার কত বেশি সংখ্যক বংশধর জন্ম দিতে পারে। আশা করি বুঝতে পেরেছো, খুবই ছোট একটা উত্তর। আমরা পরবর্তী কাজে চলে যাব। এখানে বলা রয়েছে কোন প্রাকৃতিক সিস্টেমে বিভিন্ন সজীব উপাদানের বণ্টন কিরকম হয়। তো চলো আমরা এটির উত্তর করে ফেলি। এখানে প্রশ্নটা আমরা লিখে নিয়েছি, সমাধান হিসেবে লেখা হয়েছে প্রাকৃতিক সিস্টেমে সজীব উপাদানের বণ্টন 3 ভাবে হতে পারে, যথা বিক্ষিপ্ত, সুষম ও গুচ্ছ বণ্টন। প্রথমে আমরা দেখব বিক্ষিপ্ত বণ্টনটা। কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকায় এলোমেলোভাবে ছড়িয়ে থাকতে পাওয়া যায়, তাহলে তাকে বিক্ষিপ্ত বণ্টন বলা হয়। বনফুলের বীজ বাতাসে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে এবং যে কোনো জায়গায় গাছ তৈরি হতে পারে, এটি হলো বিক্ষিপ্ত বণ্টন। এবার আমরা দেখব সুষম বণ্টন। কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকায় পরস্পর থেকে মোটামুটি সম দূরত্বে পাওয়া যায়, তাহলে সেটিকে সুষম বা নিয়মিত বণ্টন বলা হয়। যেমন দেখো, পেঙ্গুইন পাখি হচ্ছে সুষম বণ্টনের উদাহরণ। তারপর আছে হচ্ছে গুচ্ছ বণ্টন। অনেক প্রজাতির জীব দলবদ্ধভাবে থাকে, তাদের বণ্টনকে গুচ্ছ বণ্টন বলা হয়। হাতির পাল এই ধরনের বণ্টনের উদাহরণ। তো এই হচ্ছে এই কোশ্চেনের আনসার। পরবর্তী কোশ্চেনে যাই। ক্লাসের অন্যদের আলোচনা শোনো, শিক্ষক সহ সবার সাথে আলোচনার মাধ্যমে তোমার নিজের বক্তব্যটা মিলিয়ে নাও। সেশন শেষ করার আগে আরেকটা প্রশ্ন থাকলো, তা হলো প্রাকৃতিক সিস্টেমে মানুষ নামক সজীব উপাদানের ক্যারিং ক্যাপাসিটি কোন কোন ফ্যাক্টর দিয়ে নির্ধারিত হয়। তো আমরা এখানে একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, চলো আমরা এই কোশ্চেনের আনসারটা করে ফেলি। এখানে দেখো, আমরা কোশ্চেনটা লেখার পর উত্তর হিসেবে লিখেছি একটি অঞ্চলে কোনো একটি জীব যতগুলো জীবকে বাঁচিয়ে রাখতে পারে, তাকে সেই জীবের ক্যারিং ক্যাপাসিটি বলা হয়। প্রাকৃতিক সিস্টেমে মানুষ নামক সজীব উপাদানের ক্যারিং ক্যাপাসিটি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, তবে সাধারণভাবে সেগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, পপুলেশনের ওপর নির্ভরশীল। 2 নম্বর, পপুলেশনের ওপর নির্ভরশীল নয়। খাদ্য, পানি বা আবাসভূমির সংকট ইত্যাদি পপুলেশন ঘনত্বের ওপর নির্ভরশীল। আবার প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলবায়ুর প্রভাব ইত্যাদি পপুলেশন ঘনত্বের ওপর নির্ভরশীল নয়। আশা করি তোমরা এই কোশ্চেনের আনসারটাও বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থাকবে,
পাশে থাকবে। ধন্যবাদ।